তো প্রথমে যেহেতু আমি আমার রাজনীতি হলো চরকলাকের ইউনিয়নের জনগণকে নিয়ে, তো আপনার মাধ্যমে আমি প্রথমে আমার চরকলাক ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই একজন স্বৈরশাসকের হাত থেকে মুক্তি দিয়ে আজকে আমরা কথা বলার যে সুযোগ পেয়েছি, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি দেখেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পলায়ন করেছে, এটা সত্য, কিন্তু বাস্তব হলো একদিন দুই দিন বা এক দুই মাসের আন্দোলনে শেখ হাসিনা পালায়নি। শেখ হাসিনা দীর্ঘ 16 বছর থেকে 16.5 বছর আমাদের দল, পাশাপাশি আমাদের সাথে আরও যারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, বিশেষ করে জামাত ইসলাম ছিল, তারপরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো আন্দোলনের ফসল হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা, সেই আন্দোলনে ধরেন দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি এবং আমাদের সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমান এক দফার আলটিমেটাম দিয়েছিলেন, সেটা আপনি নিশ্চয়ই জেনেছেন, যে একমাত্র শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের পদত্যাগে পারে এই দেশ এবং জাতিকে মুক্তি দিতে। তো আমাদের নেতা তারেক রহমানের সেই রূপরেখাকে উপলব্ধি করে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোটা নিয়ে আন্দোলন করেছিল তারা, আপনারা নিশ্চয় জানবেন, তারা মূলত তাদের আন্দোলন ছিল কোটাভিত্তিক, তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে। এক পর্যায়ে সেটা এসে যখন শেখ হাসিনার কিছু বুদ্ধিজ্ঞানহীন বক্তব্যের কারণে যদি শেখ হাসিনা সেদিন চীন সফর থেকে এসে ছাত্রদের সে দাবি মেনে নিত, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা ভিন্ন হতো। যাক, আমি মনে করি সব কিছু মহান রব্বুল আলামিনের দরবার থেকে পৌঁছানো হয়। শেখ হাসিনা যদি ওই বক্তব্য না দিতে, ছাত্ররা এভাবে আন্দোলনকে এত বেগবান করতে পারতো না। এবং এই আন্দোলন আমি মনে করি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় ছাত্রদের মধ্যে যে একটা প্রাণ চাঞ্চল্য এবং আন্দোলনের প্রতি তাদের যে তীব্রতা এবং ক্ষিপ্রতা হয়েছে, সেই আন্দোলনে এদেশের আপাম জনসাধারণ, শুধু ছাত্রদের আন্দোলন বললে ভুল হবে, সেখানে সাধারণ জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে। এবং দেখেন কতটুকু বেপরোয়া হলে পরে একটা দলের প্রধান এবং একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজের দলের কর্মীদেরকে রেখে, পাশাপাশি জনগণ তো বাদ দিলাম, কিন্তু তার দলের কর্মীদেরকে রেখে সে নিজে তার আখের গুছিয়ে সেই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এটা অত্যন্ত নির্লজ্জ। আমি মনে করি একজন ব্যক্তি হিসাবে, আমি একজন মানুষ হিসাবে আমি কখন পালাবো, যখন আমার আর কোনো দিকে কোনো পথ থাকবে না। তো আজকে আমার একটা কথা বারবার মনে পড়ে, সেদিনকার একটা ওয়াজে আমাদের বাংলাদেশের এশিয়া মহাদেশের অন্যতম আলেমে দ্বীন, এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সেদিন একটা কথা বলেছিল, যে 12 কোটি মানুষ নাড়া দিবে মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বা। তার এই কথাটুকু সম্পূর্ণ বাস্তব প্রমাণিত হয়েছে। আমি আজকের এই দিনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত করি, পাশাপাশি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবেরও আত্মার মাগফিরাত কামনা করি মহান রব্বুল আলামিনের দরবারে। পাশাপাশি দেখেন, এই শেখ হাসিনা এত বেপরোয়া কথাবার্তা বলতো, সে কোনো মানুষকে মানুষ বলে মনে করতো না। সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন হেন কোনো কাজ নাই সে করে নাই। সে খুন থেকে আরম্ভ করি, তারপরে অপহরণ থেকে আরম্ভ করি, গুম থেকে আরম্ভ করে সব কিছু তার দ্বারা সব কিছু সংগঠিত হয়েছে বাংলাদেশে। এটি বাংলাদেশের ইতিহাসে খুবই ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এই কলঙ্কময় অধ্যায় থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। এজন্য আমি আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং এই শেখ হাসিনাকে মানুষ, বাংলাদেশের জনগণ আজীবন ঘৃণা ভরে দেখবে। ধন্যবাদ জনাব বশির আহমেদ। জনাব, স্বৈরশাসক শেখ হাসিনা 16টি বৎসর ধরে তো তার বিরোধী যে দলগুলো ছিল সকল দলের নেতাকর্মীদের প্রতি অত্যাচার করছে। তাতে করে আপনি যে এই দলেরই সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে জনবহুল দল, এবং এই দলের ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব আপনি দিচ্ছেন। আপনি এবং আপনার দল কতটুকু স্বৈরশাসক কর্তৃক নির্যাতিত হয়েছেন তা একটু সংক্ষিপ্ত বলবেন কি? জি, ধন্যবাদ। আমার দল কতটুকু নির্যাতিত হয়েছে এটা আজকে স্বল্প পরিসরে বলে শেষ করা যাবে না, কারণ আমি ব্যক্তিগতভাবে 7টা মামলার আসামি। দেখেন তারা কতটুকু হিংসাত্মক মনোভাব ছিল। আপনারা যদি আমার এলাকায় কখনো পরিদর্শনে যান, দেখবেন আমার মায়ের কবরের একটা জায়গা ছিল, কবরের ওয়াল করা হয়েছে। তারা গত বছর 24 সালের
যে জানুয়ারিতে যে ভোট হয়েছিল সেই ভোটের পরের দিন গিয়ে তারা আমার মায়ের কবরের ওয়ালটা সম্পূর্ণ ভেঙে ছুঁড়ে তছনছ করে দিয়েছে। এটা আপনাদের বিভিন্ন পেজে আছে, বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা এটা প্রচার করেছেন এবং আমিও এটার একটা লাইভ দিয়েছিলাম। এটা হলো আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া ব্যক্ত করব কি, যেখানে আমার হাজার হাজার নেতাকর্মী মামলা হামলা জর্জরিত ছিল, হাজার হাজার নেতাকর্মী নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, তারা নিজের পরিবার পরিজনের সাথে থাকতে পারে নাই, পালিয়ে বেড়াতে হয়েছে আমাদের এলাকার। আমি আজকে তাদেরকে নিয়ে ভাবছি, আমি আমাকে নিয়ে তেমন ভাবছি না, যেহেতু আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে যে পর্যায়ে রেখেছেন, আমি মামলা 60টা যদি 70টা মামলার আসামি হই, আমাকে আল্লাহ চালানোর মতো একটা তৌফিক আমার দিয়েছে। কিন্তু আমার যে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আজকে তাদের এই 16 বছরের নির্যাতনে নিষ্পেষিত হয়ে গেছে, একটা পরিবার তছনছ হয়ে গেছে, একটা পরিবার তাদের সব কিছু হারিয়ে। আমার এমনও আছে আমাদের এলাকায় ওইখানকার আওয়ামী লীগের নেতারা একটা পরিবারকে একবার নিঃশেষ করে দিয়েছে। ওই পরিবারের তার বাড়ি থেকে উচ্ছেদ করার পরে একদিনের মাথায় ওই ছেলেগুলোর বাবা মারা গেছে এবং 7-8 দিনের মাথায় তার মামা মারা গেছে। এই ছেলেগুলো একবার নিঃস্ব হয়েছিল। তখনকার সেদিনে আমাদের নেতা, আপনারা জানবেন, আমাদের এই নোয়াখালী সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান নিজের আর্থিক অনুদান এবং আমি নিজে ব্যক্তিগত আর্থিক অনুদান দিয়ে ওই পরিবারটাকে কিছুটা সচ্ছল করার চেষ্টা করেছি মাত্র। এই ধরনের একটা পরিবার না, হাজার পরিবার আছে। আমাদের এই পরিবারটার বাড়ি হলো আমাদের চরকলা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড দক্ষিণ চরকলা গ্রামে। তারা আজকে এখন মোটামুটি কিছুটা কাজকর্ম করে তারা নিজেদেরকে গুছিয়ে নিতে সক্ষম হয়েছেন। আমি আশা করব সকল অন্যায় অবিচারের বিচার একদিন বাংলার মাটিতে হবে এবং সে প্রত্যাশায় রইলাম। আমাদের অনেক নেতাকর্মী, আমাদের এলাকার ওয়ার্ড বিএনপি থেকে আরম্ভ করে ওয়ার্ড যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, সকল স্তরের নেতাকর্মীরা এই আওয়ামী লীগ সরকারের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এবং অন্যায়ভাবে অনেকগুলি মামলায় আসছে, জর্জরিত হয়েছেন। সেদিন আমরা হাইকোর্ট থেকে পর্যন্ত মামলা জামিন এনে তারপরে তাও এলাকায় যেতে পারি নাই, তাদের মামলার ভয়ে আমরা পালিয়ে বেড়াতে হয়েছে। তো আজকের এই দিনে মহান রব্বুল আলামিনের দরবারে একটা মাত্র কৃতজ্ঞতা যে আজকে আমরা কথা বলতে পারছি, এলাকায় গিয়ে থাকতে পারছি, নিজের পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছি, এটা সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ জনাব বশির আহমেদ। জনাব, আগামী নির্বাচনের জন্য অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য আপোষের নেত্রী, মানবতার মা, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আপনার ইউনিয়নের ছাত্রদল, যুবদল, বিএনপিকে কতটুকু সংগঠিত করতে পেরেছেন বলে মনে করেন? আপনি আমার মনে হয় এই ব্যাপারটা আপনি আমাদের এলাকায় গিয়ে, বিশেষ করে 3 নং সুবর্ণচর উপজেলাধীন 3 নং চরকলা ইউনিয়নে গিয়ে আপনি যদি পর্যালোচনা করেন তাহলে আমার বলার চেয়ে আপনার আরও ভালো হবে। আমি মনে করি সারা বাংলাদেশের কোন ইউনিয়নে কী আছে সেটা আমার জানার ব্যাপার নয়, তবে আমরা চরকলা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতিক দল, কৃষক দল, সকল দল আমরা ঐক্যবদ্ধ আছি এবং সুসংগঠিত আছি। আমাদের দল, আমি মনে করি আমি যতটুকু করেছি বিগত এই 16 বছরে সারা বাংলাদেশের কোনো জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিও এতটুকু সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। আমি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায়, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় আমি চেষ্টা করেছি আমার চরকলা ইউনিয়নবাসীকে যতটুকু পারছি নিজের তরফ থেকে। বিশেষ করে আমি এই করোনাকালীন সময়ে সাধারণ মানুষ, সেখানে দলমত নির্বিশেষে আমি এই সাধারণ মানুষের পাশে ছিলাম আমার নেতা মোহাম্মদ শাহজাহানের নির্দেশনায়। কারণ আমাদের নেতা তারেক রহমান সবসময় জনগণমুখী রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের ভাগ্য উন্নয়নের জন্য উনি কাজ করে। সেই নিরিখে আমি চেষ্টা করেছি নিজেকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য 100% সঁপিয়ে দিতে। তো এই ক্ষেত্রে ধরেন আপনি যে ঐক্যবদ্ধতার কথা, অ্যাকচুয়ালি যে কোনো রাজনৈতিক দলের জন্য ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। যদি আমরা সুসংগঠিত হতে পারি তাহলে আমাদের নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে আগামী যে সংসদ নির্বাচন আছে এই সংসদ নির্বাচনে আমার দলকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। আমি আমাদের সুবর্ণচর উপজেলায় কিছু মতবিরোধ থাকতে পারে, দলের নেতৃত্বে প্রতিনিধি মতবিরোধ থাকতে পারে, তবে আমরা সকলেই সুবর্ণচর উপজেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আমরা আশা করি এই সুবর্ণচর উপজেলার নেতৃত্বে আগামীতে জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন দেবেন আমরা তার পক্ষে কাজ করে এই এলাকা বিপুল ভোটের মাধ্যমে আমাদের সংসদ সদস্য নির্বাচন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব বশির আহমেদ। জনাব, সরকার ইউনিয়নের তৃণমূল পর্যায়ের লোকজনের সাথে আলাপ করে জানতে পারলাম আগামী নির্বাচনে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সরকারকে জনগণ আপনাকে দেখতে চায়, এ বিষয়ে আপনার মন্তব্য কি? অ্যাকচুয়ালি আমি হলাম একজন দল পাগল মানুষ। আমি দলকে ভালোবাসি, দলের নেতৃত্বকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেখি। এক্ষেত্রে আমি হয়তো দলের নমিনেশন চাইবো, কিন্তু দল যদি আমাকে নমিনেশন দেয় তখনই আমি ভোট করবো। আমি দলের বিরুদ্ধে গিয়ে কখনো অতীতেও আমি 1915 সালে দানের শীষ প্রতীক নিয়ে ভোট করা সে সৌভাগ্য আমার হয়েছে। আমার রাজনীতিতে সবচেয়ে বড় পাওয়ার হলো যে আমি দানের শীষ প্রতীক নিয়ে একবার ইউনিয়ন পরিষদে ভোট করতে পেরেছি, এবং সেই ভোটে যেহেতু বিনা ভোটের নির্বাচন হয়েছে, সেখানে আর আমি এর বেশি মন্তব্য করব না। যদি মানুষ সঠিকভাবে ভোট দিতে পারতো তাহলে হয়তো রেজাল্ট ভিন্ন হতো, কারণ সেই সময়ে রেজাল্টের জন্য এর বেশি আশা কিছু করাও আমাদের প্রত্যাশা ছিল না। তবুও দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি ভোট করেছি। এর পরবর্তী 2টা নির্বাচন দল সিদ্ধান্ত দেয় না, অতএব আমরা ভোট করে নেই। তো আগামীতেও যদি দল আমাকে দলীয় মনোনয়ন দেয়, দল যদি ভালো মনে করে যে আমাকে দিয়ে চরকলাকের ভাগ্যের উন্নয়ন হবে, চরকলাকের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, যদি দল নমিনেশন দেয় তাহলে আমি ভোট করতে রাজি আছি, এবং সেক্ষেত্রে চরকলাকের আপামর জনসাধারণের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছি। ধন্যবাদ জনাব। এটা আমার লাস্ট জানার বিষয়, আপনি এবং আপনার দল যদি নির্বাচিত হন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ না পালাইছে, কিন্তু তাদের ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের নেতারা তো এখনো এলাকাতে আছে, তাদের সমর্থক রয়েছে। আপনি নির্বাচিত হলে, আপনি চেয়ারম্যান হলে, আপনার দল যদি পার্লামেন্টে আসে, আপনারা কি তাদের প্রতি নির্যাতন অত্যাচার করবেন, না তাদের ভালোবাসা গ্রহণ করবেন, কি করবেন? দেখুন, আপনাকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আমার একটু চিন্তাধারা ভিন্ন আছে। যদিও আমি দল করি, আমি দলের সিদ্ধান্তের বাহিরে নই, তবে আমি মানবিক লোক। আমি মনে করি তারা তাদের ভুল জন্য যদি ক্ষমা চাই, সারা বাংলাদেশের কথা আমি বলবো না, আমার ইউনিয়নে আমি চেষ্টা করতেছি যে সকলকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে আগামীতে যাতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, যে নির্বাচনের মাধ্যমে আমাদের সকলের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমাদের নেতা কখনো প্রতিহিংসার সমর্থন করে না, এবং আমাদের নেত্রী আপনি দেখেছেন বাংলাদেশে একমাত্র ডেমোক্রেসির জন্য বেগম খালেদা জিয়া। আমি মনে করি যদি কোনো পুরস্কার প্রদান করা হয় তাহলে বেগম খালেদা জিয়া প্রথম হবেন। আর পাশাপাশি বেগম খালেদা জিয়া ইতিপূর্বেও বাংলাদেশের 4বারের জাতীয় সংসদ নির্বাচন করেছেন, এবং প্রত্যেকবার উনি 5টি আসনে নির্বাচন করে 5টি আসনে বিজয়ী হয়েছেন। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যেহেতু আমাদের নেতা তারেক রহমান কখনো ভোট করেন নাই, এবারে হয়তো প্রথম উনি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে আমাদের তারুণ্যের প্রতি তারেক রহমান যদি বাংলাদেশের সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে, আমি মনে করি উনি প্রতিহিংসার বশবর্তী হবেন না। উনি সারা বাংলাদেশের জনগণদেরকে নিয়ে, তবে জনগণকে নিয়েই বাংলাদেশের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উনি সচেষ্ট হবেন। পাশাপাশি আমরাও চেষ্টা করব, যদি আমরা মহান রব্বুল আলামিন আমাদেরকে কৃতকার্য করেন এবং জনগণ যদি সেইভাবে প্রত্যাশিত রায় আমাদের উপরে অর্পণ করেন, আমরা চেষ্টা করব জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য। আর পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন, স্বৈরাচার যারা দীর্ঘদিন এই দেশের মানুষকে নির্যাতন করেছেন, তাদেরকে কোনো অবস্থায় স্যাক্রিফাইস করা আমার মনে সমীচীন হবে না, যেহেতু তারা খুব খারাপ কাজ করেছে, ঘৃণিত কাজ করেছে এই দেশের মানুষের সাথে। তো আমরা চেষ্টা করব, তারা সম্ভবত বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, তারা ফিরে আসতে অনেক সময় লাগবে। তো আমরা সেই পর্যন্ত বাঁচব কিনা আমি জানি না। যদি মহান রব্বুল আলামিন আমাদেরকে তাদের এই পরিণতি ভোগ করার যে আইনগতভাবে তাদের পরিণতি ভোগ করবে, এটাই প্রত্যাশা করি আমরা। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী সুবর্ণচর উপজেলা 3 নং ক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব বশির আহমেদের সাথে। তিনি একান্ত সাক্ষাৎকারে তার দল বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে, তারুণ্যের প্রতি তারেক রহমান ও ম্যাডাম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সংক্ষিপ্ত আলোচনায় মানবতার বাণী ছড়ালেন।